আমি জনে জনে গিয়ে আমার শোক তাপ বলতে পারবো না। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি, তাই বলিনি। আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না। আমার খুব তাড়া ছিল বাড়ি ফেরার। রাহুলদা বলেও ছিলেন যে বাহ তুমি তাহলে হ্যাপি, বাড়ি ফিরে যাচ্ছ, কারণ আমার মেয়ে পরের দিন সকালবেলা ভোর 4:30 বেরিয়ে যাবে। আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না, নিজেরা ঠিক তো সঠিক তদন্তের জন্য কথা বলুন, নিরপেক্ষ তদন্তের জন্য কথা বলুন। ওই দিন যে কি হয়েছিল তিথি আমি জানি না, আমি না জেনে কটা অবান্তর কথা বলবো, সেই নিয়ে জটিলতা বাড়বে, তার মধ্যে আমি করতে চাই না। কেন যায়নি আপনাদেরকে আমি জানাবো না, আমার পীড়া আপনার পীড়া এক নয়। আমি কিভাবে শোকতাপ পালন করব, আপনি কিভাবে শোকতাপ পালন করবেন, সেটা দুজন মানুষ ডিফারেন্ট। প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনোভাবেই যোগাযোগ নেই, কখনোই ছিল না, কিন্তু সহমর্মিতা তো সবসময় থাকবে। ওর ভালো হোক, ও ভালো থাকুক, সহজকে ভালো করে মানুষ করুক, নিজেকে শান্ত রাখুক। ভোলে বাবা ধারাবাহিক থেকে রাজন্যা মিত্র বিরতি নিয়েছেন এবং তিনি সেটা সরাসরি তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, নানা সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন। কিন্তু সেই ঘটনা এবং রাহুলের বিষয়টি কেন্দ্র করে নানান প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক রাজন্যাদির কাছ থেকে জানবো যে রাজন্যাদি, এটা যখন হয়েছিল তখন কি তোমরা শুটিংয়ের স্পটে ছিলে? না, দুপুর 3টে আমাদের প্যাক আপ হয়ে যায় এবং রাহুলদা, শ্বেতা এবং সিদ্ধার্থ বাদ দিয়ে বাকি যে কজন আর্টিস্ট ছিলেন প্রত্যেককেই প্যাক আপ করে দেওয়া হয় দুপুর 3টে বা তার একটু আগে, মানে এইরকমই টাইমে। এবং দুটো গাড়ি রেডি রাখা হয় যাতে প্রত্যেকে বাড়ি ফিরে আসতে পারে, এবং আমরা প্রত্যেকে হোটেলে ফিরি, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাই। এবং আমার এখনো মনে আছে যে আমাদের গাড়িটা প্রথম ছাড়ে, যেখানে আমি, অম্বরীশদা এবং সিদ্ধার্থ বলে আমার যে হাজব্যান্ডের পার্ট করে তার নামও সিদ্ধার্থ, আমরা 3জন থাকি। তো আমাদের গাড়িটা অনেক আগে বেরিয়ে যায়, পরের গাড়িটা একটু সময় লাগে বেরোতে। তো মানে সবাই প্রশ্ন করছে যে আমরা কেন থাকলাম না, আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না, কেউ তো জানেন না। তো এটা সত্যি কথাই, মানে আমরা চাইলে, মানে আপনারা চাইলে আমাদের ফোন জমা দিতে পারি, যে আপনারা ট্র্যাক রেকর্ড দেখে নিন যে আমরা কোথায় কিভাবে তখন প্রেজেন্ট ছিলাম। দুপুর 3টে আমাদের একদম প্যাক আপ হয়ে যায় এবং আমরা যে যার মতো করে রওনা দিয়ে দিই বাড়ির দিকে। এবং মাঝপথে আমি অন্তত বলতে পারি, এবং আমি কেন, ওই গাড়িতে যে কজন ছিলাম আমরা তখন খবরটা পাই, মানে এটা ফিরে গেছিলে না, ওটা সম্ভব ছিল না, মানে মানসিকভাবে তো বিপর্যস্ত, তাই ফিরে যাওয়ার কথা আমরা ভাবিনি। আর এতটাই দূরত্বে চলে এসেছিলাম যে ফিরে গিয়ে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু তিথি আমাদের করার কিছু ছিল না। না মানুষটাকে দেখতে পারতাম, না ওখানে প্রেজেন্ট থেকে আমরা কিছু ঘটাতে পারতাম, না লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম। আপনারা আমাদেরকে যেটা ভাবছেন আপনাদের মতো করে ভাবুন, আমরা পারিনি ফিরে যেতে। আমার অন্তত মনে হয় না যে এই দিক থেকে আমরা কোনো অন্যায় করেছি। যদি অন্যায় এখন করি তাহলে সেটা অপরাধ হবে। মানুষটাকে এইটুকু না বলতে পারি যে তোমার সঠিক তদন্ত হোক, সেটুকু যদি না বলতে পারতাম তাহলে আরো বেশি কষ্ট হতো। তো সেটুকুই বলেছি তোমাদের কাছে। লাস্টের একটা সিন ছিল যেখানে নাকি আমরা শুনলাম যে রাহুলের মৃত্যু ঘটবে এবং জলের ওপর। না 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 না, এরকম কোনো সিন ছিলই না, আমরা এরকম কোনো সিন পাইনি। অনেক মিডিয়াতে অনেক লেখা হচ্ছে যে আগের সিনগুলো দেখে দাও বিদায় হে, দাও বিদায় হে, এরকম একটা কিছু, কিন্তু এগুলো সিনই ছিল। এটা এটা তোমাদের মনে, মানে আমি জানি না তোমরা কেন এরকম ভাবছো বা বলছো। মানে মানুষ এত মৃত্যুটা এত আনপ্রেডিক্টেবল, যখন তখন মানুষের মৃত্যু ঘটে যেতে পারে, তেমন মানুষের এই ভাবনা চিন্তাও কিন্তু খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। যখন তখন তুমি যা খুশি ভেবে ফেলছো। না, এরকম একদমই ছিল না, কোনো মৃত্যু ডুবে যাওয়া এরকমও ছিল না। আমি এখনো বলছি, যেটুকু সিন আমরা পেয়েছিলাম তাতে কন্টিনিউয়েশন সিনও আমরা করেছি, মানে যে সিনটা ওরা পরে করবে, সিন নয়, সিনের মধ্যে যে পার্টটা ওরা পরে করবে
হয় না যে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হয় না যে এদেরকে ছেড়ে দেওয়া হবে, তাই এই গ্রুপটার সাথে যেটুকু পার্ট আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। সেটাও কিন্তু হয়ে গিয়েছিল। যদি এক মাথা গলা জলে বা ডুবে যদি পার্ট থাকতো তাহলে তো ওই ভাবেই পরের শটটা দিত। তোমাদের জলে সিন ছিল না, না, কোনো প্রশ্নই নেই। রাজনাদি, ওখানকার লোকজনরা বলছেন যে ওইখানে প্রচন্ড কারেন্টের স্রোত এবং ওখানে কেউ গেলে সচরাচর বেঁচে ফেরে না। আমি তোমাকে একটা কথা বলি, আমি জীবনে প্রথম, এই যে আমার মা বসে আছেন ওদিকে গেছেন, 2005 সালে প্রথম আমি তালসারিতে যাই, আমরা কেউ সমুদ্রে নামিনি, ওখানে বরাবরই এরকমই থাকে শুনেছিলাম। আচ্ছা, তো এবার আমাদের তো, আমরা যখনই কোথাও যাই আমরা জানি যে সেখানকার একজন অর্গানাইজার থাকেন, তার আন্ডারে সমস্ত কিছু থাকে, তিনি সবটা অর্গানাইজ করেন। আর আমি 11 বছর ধরেই হাউসের সঙ্গে কাজ করছি, আমার কোনো ভীতি ভয় কিছুই নেই, কারণ আমি জানি যে এখানে যারা মাথার উপর আছেন তারা খুব কেয়ার করেন। শেখরদা যাকে নিয়ে কথা হচ্ছে, আমি এখনো বলছি তদন্তর মতো হোক, অন্যায় যদি থাকে, গাফিলতি যদি থাকে, সব ধরা পড়ুক, যার গাফিলতি, যেখানে গাফিলতি সেই জায়গায় সে তার দায়িত্ব নিক, দায় নিক। যেটা আমি জীবনে দেখেছি সেটা তো আমি ভুলতে পারবো না। আমি এখনো বলছি তোমাকে, আমি মুভিটন স্টুডিও থেকে যখন গাড়িতে উঠি তখন কিন্তু আমার কাছে একটা ক্যাশ টাকা নেই, আমি চাইলে এটিএম থেকে নিতে পারতাম। আমি শেখর চক্রবর্তীর কাছেই চেয়েছিলাম, আমাকে 1000 টাকা দাও তো, হয় না যে রাস্তাঘাটে একটু লাগতে পারে টাকা পয়সা, আমাকে দাও তো, আমাকে এক কথায় 1000 টাকা দিয়ে দিল। এবং পরবর্তী যে 29 তারিখে যখন দুপুর 3টে প্যাকআপের পরে আমরা ফিরে আসি, উনি গাড়ি ছাড়ছেন, আমাদের গাড়ি উনি ছেড়েছেন, পরের গাড়ি আমি দেখিনি, সবার আগে আমাদের গাড়ি ছেড়েছে, কারণ আমার খুব তাড়া ছিল বাড়ি ফেরার। রাহুলদা বলেও ছিলেন যে বাহ তুমি তাহলে হ্যাপি বাড়ি ফিরে যাচ্ছ, কারণ আমার মেয়ে পরের দিন সকালবেলা ভোর 4:30 বেরিয়ে যাবে। তো আমার খুব আনন্দ ছিল যে আমি তার ফিরে আসছি, আমার মেয়েকে আমি দেখতে পাবো, যেতে পারবো ওর সাথে। যখন আমি ফিরি তখন ওই শেখর চক্রবর্তীর কাছেই আমি 1000 টাকাটা আবার জমা দিই। দাদা আমার তো খরচা হয়নি, এই টাকাটা তুমি রাখো। উনি দায়িত্ব নিয়ে বলেন যে ও মা তুমি তো যাবে, তোমরা তো যাবে, রাস্তায় তো খেতে লাগবে, প্রোডাকশন ম্যানেজার যেটুকু করে থাকে তোমাদের তো খেতে লাগবে, ও কলকাতায় গিয়ে পরে হিসেব নিকেশ করে পরে ফেরত দিও। তখন আমি বললাম যে যাওয়ার পথে কিন্তু ওই মানুষ, মানে তখনও সবকিছু, এখন বলছি কথাটা, তখন আমি বললাম রাহুলদা তো ওই টাকাটা খরচা করে, তাহলে এখান থেকে টাকাটা দিয়ে দেবো, হ্যাঁ কলকাতায় গিয়ে ফেরত দিয়ে দিও। তো ওই টাইমে তখনও কিন্তু কিছু ঘটেনি, যদি ঘটতো তাহলে তো জানতে পারতাম, আমরাই তো যেতাম ওখানে, মাঝপথে তো জানতে পেরেছি কথাটা। আর তখন এতটাই প্যানিক অ্যাটাক হচ্ছে, গাড়ি ড্রাইভার পর্যন্ত রাস্তায়, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো আমি এইটার তো প্রমাণ দিতে পারবো না, মানে প্রমাণ একটাই হতে পারে, আমাদের ফোন ট্র্যাক রেকর্ড যদি তোমরা করতে পারো তাহলে হতে পারে, কিন্তু আমি জনে জনে গিয়ে আমার শোক তাপ বলতে পারবো না, এটা আমি নই। আর আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভও নই, সেটাও কারণ নয়। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি, তাই বলিনি, আমার ইচ্ছে করেনি, বলতে পারিনি। একটা কথা হচ্ছে যে এতদিন পর তুমি যখন জানালে যে ধারাবাহিক থেকে আমি অফিসিয়ালি বিরতি নিচ্ছি এবং আর কাজটি করব না, সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন সময় নিলে, আগে কেন বললে না, ইনস্ট্যান্ট কেন বলনি, বা ফেসবুকের এখন তো সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে অনেকটা জড়িয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বলেছে যে কেন ফেসবুকে বলনি, কেন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো তোমাকে আমি হয়নি? বললাম যে আমি এমনিতে এত অ্যাক্টিভ নই প্রথমত, আর প্রত্যেকের শোকতাপ প্রকাশ করার এক এক রকম মাধ্যম হয়। আমি সোশ্যাল মিডিয়ায় এতগুলো, তুমি নিজে বলো না, যে কজন লোক পথে হাঁটছেন তাদের মধ্যে তো একজন মলেস্টারও থাকে, তাই তো? তাদের সঙ্গে আমি হাঁটবো না, আমি পারবো না। রাহুল দাকে আমি ভালোবাসি, এবং এই ভোলে বাবা কাজ করতে গিয়ে ওনার সঙ্গে আমার সখ্যতা, ওনার যা নলেজ, ওনার যা শিক্ষা, তার থেকে এত কিছু শেখার ছিল, এত কিছু জানার ছিল, এখনো জানা যায়, শেখা যায়। মানুষটা চলে গেলে কি হবে, যা রেখে গেছে তার অবদান অনেক কিছু। আর রীনা গাঙ্গুলিকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এখনো বলছি তদন্তের মতো হোক, অন্যায় ধরা পড়ুক, সেটা কোনো কথা নয়, সেটা তার মতো করেই হোক, কিন্তু তারা কারাই অপমান করছেন, তারা নিজেরা কি? এমন তো হতে পারে যে ওই মহিলার উপরে তারা নিজেদের রাগ মেটাচ্ছেন। আমি এদের দলে থাকতে পারবো না, আমি আমার মতো, এই তো আজ আমি যাবো, তো আমি আজ যাব, আমি অসুস্থ সেটাও কালকে জানানো আছে, এবং আমার কাছে তুমি চাইলে প্রেসক্রিপশন আমি তোমাকে দেখাতে পারি, কিন্তু পরেও আমি যাব, কারণ এটা উচিত, প্রেজেন্ট থাকাটা উচিত। কিন্তু তুমি যেটা বলছো, আমি এর উত্তর কিভাবে দেবো বলো, যে কেন
এই লোকগুলোর সঙ্গে আমি কেন দাঁড়াতে যাব? আমার কোনো ইচ্ছে নেই। সেই দিন আমার শোকতাপ করার জায়গা অন্য আছে। আমি কথা বলতে পারিনি, আমি শারীরিকভাবে বিধ্বস্ত। বারবার এটা বললে আবার এইটুকু পোস্ট করেছি বলে তাতেই মানুষ কত কি লিখছে। মানে প্রথম যখন ভাস্করদা কিছু লেখেন তাকে নিয়ে কত খারাপ, উনি তো একটা মিথ্যে কথা বলেননি, তাকে নিয়ে খারাপ কথা। আবার তাদের মনে হলো যে না উনি ঠিক বাকিরা ভুল। শুনুন, আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না, নিজেরা ঠিক তো। যদি ঠিক থাকেন তাহলে এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা এই যে একটা জায়গা তৈরি হচ্ছে, এটাকে সাহায্য করুন, সঠিক তদন্তের জন্য কথা বলুন, নিরপেক্ষ তদন্তের জন্য কথা বলুন। আর কি বলবো বলো, মানে মাঝে মাঝে না আমি নিজেকে করে পারি, আমি বললাম না আমি ডিস্টার্ব। দিদি তুমি যেটা বললে যে একজন অর্গানাইজার থাকে, সে পুরোটা ঘুরিয়ে দেখায় বা আমরা এটাই জানি, এতদিন ধরে এটাই জানি। সেই ক্ষেত্রে তোমাদের এই শুটিং এর ক্ষেত্রে এখন একটা প্রশ্ন আসছে যে ধারাবাহিকের ক্ষেত্রে ইনস্ট্যান্ট শটের জন্য যা ইচ্ছে করা যেতে পারে, হ্যাঁ, সেটা এক গলা জলে হোক কিংবা তালসারির সেই ঘটনা। তুমি তো 11 বছর ধরে সেই প্রোডাকশনের সঙ্গে কাজ করেছো। এরকম কখনো আমাকে ফোর্স করে জোর করে, দেখো আমি একজন আর্টিস্টের একটা ডেডিকেশন থাকে, সে বলতে পারে যে আমি এটা চাই করতে বা করব, কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আমাকে কেউ বলবে যে না এটা কর, আমি অন্তত এই হাউসে তোমরা তো আগে থেকে জানতে যে ওইখানে তালসারিতে এরকম ঘটনা, আমি তো জানি না যে এরকম কিছু মানে কিছু করে ঘটলো, মানে আমি তো কন্টিনিউয়েশন শট জলে যখন নেমেছে তার আগে কোনো প্রিকশন ছিল? আমি তো প্রেজেন্টই ছিলাম না, আমি তোমাকে কি করে বলবো? আমি তো চোখের সামনে কোটি কোটি নৌকা দেখছি, লোকজন দেখছি। তা প্রথমত আমার যখন জলের শট নেই, এটা এটা খুব, তোমার মনে হতে পারে খুব স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু এটা আজীবন কাল ধরে এটাই হয়ে এসছে। আমরা কিন্তু কি আছে না আছে আমরা জানি না। কাজ করতে গিয়ে না, নিজেরটাও নয়, কাজ করতে গিয়ে কোনো যদি বিপদ হয় তখন প্রশ্ন করি। আমরা তো পুরীর সমুদ্রে গত বছরে তো চিরসখা শুটিং করেছি, তখন তো পুরীর সমুদ্রে জলে হাঁটতে হাঁটতে গিয়ে দেখো, রিপিট চালিয়ে দেখো যে ওখানে শট আছে। আমাদের তো কোনো বিপদ আপদ কিছু হয়নি। আমরা খুব সুন্দর আউটডোর করেছি, আনন্দ করে হাসি মজা করে, এখানেও হাসি মজা করেই কেটেছিল। ওই দিন যে কি হয়েছিল তিথি আমি জানি না, আমি না জেনে কটা অবান্তর কথা বলবো, সেই নিয়ে জটিলতা বাড়বে, তার মধ্যে আমি পড়তে চাই না। তদন্তর মতো হোক, ওখানে যদি কিছু জানা যায়, ধরা পড়ে, নিশ্চয়ই সমস্ত ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। দিদি একটা প্রশ্ন আসছে বারবার, বয়ানগুলো যেহেতু বারবার চেঞ্জ হয়ে গেছিল না, সেই ক্ষেত্রে থেকে আমাদের সকলের মনে প্রশ্নটা তৈরি হয়েছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বয়ান কেন চেঞ্জ হচ্ছে। কখনো ডিরেক্টর এক কথা বলছেন, কখনো প্রোডাকশন থেকে এক কথা বলছে, কখনো টেকনিশিয়ানরা এক কথা বলছে। আসল ঘটনাটা কি সেখান থেকে তো আমরা জানতেই পারিনি, বা ওখানকার যারা লোকাল লোক ছিল তারা বলছে এক কথা। তো এই 5-6টা বয়ান একেবারে বিভ্রান্তি সৃষ্টি। আমি এটুকু বলতে পারি যে মানুষ হয় না যে একটা এমন একটা সিচুয়েশনে মানুষ হয়তো খেই হারিয়ে যায় বা ঠিকমতো কথা বলতে পারে না। আমি তাও এই প্রসঙ্গে যাচ্ছি না, যদি কোনো ভুল বয়ান দেওয়া হয়ে থাকে সেটা অন্যায়, সেটা কাঙ্ক্ষিত ছিল না। তবে যদি এরকম কোনো ভুল বয়ান থেকে থাকে তো সেটাকে রেকটিফাই করার এখনো সময় আছে, আমার এখনো তাই ধারণা। এখনো সময় আছে যে এটুকু বলার, যে আমার এখনো বিশ্বাস আছে, এটা বলাটা সবার আগে দরকার। আমি হাউসে 11 বছর কাজ করেছি, তো এই মানুষগুলোর প্রতি আমার আস্থা ভরসা আছে। যদি এনাদের তরফ থেকে, হাউসের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, আগে যা বয়ান দিয়ে থাকুক না কেন, আমি আবারও বলছি, যদি কিছু ভুল হয়ে থাকে আমি এখনো আশা রাখছি যে ওনারা তার দায়ভার নেবেন। যদি অন্যায় হয়ে থাকে ওনারা তার দায়ভার নেবেন। মানে আর কি বলতে পারি বলো? 11টা বছর কাজ করেছো নানান সিরিয়াল, এবং তোমাকে আমরা 11 বছরের মধ্যে দিয়ে কখনো দেখিনি কোনো আক্ষেপ যে আমার চরিত্র নেই জীবনে, আমি নিজেকে এক্সপ্লোর করতে পারিনি, কোনোদিনও দেখিনি। ইনফ্যাক্ট যারা কাজ করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদেরও আমরা দেখিনি। কিন্তু হঠাৎ করে যে এই মানুষটাকে এতগুলো আঙ্গুল দেখানো হচ্ছে, বড্ড পীড়া দিচ্ছে ওই মানুষটা অবধি, মানে বা ওই মানুষটার মতো হতে গেলে মানে অনেক অনেক কিছু করতে হবে। উনি একাধিক সামলান, তার উপরে এই উনি তো ওখানে প্রেজেন্ট ছিলেনই না। আজকে যদি উনি কোনো ভুল কথা বলে থাকেন, নিশ্চয়ই সেটা তোমরা সবাই বিচার করবে, অন্যায় সব মানছি, কিন্তু 11 বছর ধরে আমি শুধু ভালোবাসাই পেয়েছি, বকা পেয়েছি,
যদি কোনো অন্যায় করে থাকি তার জন্য বকাও পেয়েছি। মানে আমার ওনাকে বলতাম যে আমার মাকে আমি যেভাবে ভালোবাসি, আমার মায়ের পরেই তুমি। আমার মাও এখানে বসে আছেন, মানে উনিও একই কথা বলবেন যে মা সবসময় বলেন না ওনার কথা শুনো। হয় না যে সেকেন্ড গার্জেন, সারাদিন ওই শুটিংয়ে আমি থাকি, 11 বছর ধরে দিন আর রাত ধরে ওইখানে থাকি। আমাকে খুব পীড়া দিচ্ছে যে এইভাবে ক্লান্ত করা হচ্ছে। আমার বক্তব্য আগে আপনারা প্রমাণ পান, তদন্ত হোক, তারপর যেটা বলার বলুক। আর আবারও বলছি, আশাবাদী, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা নিশ্চয়ই ওনারা রেকটিফাই করবেন, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে বলো, যে তুমি নিরাপত্তা নিয়ে যখনই বললে, তুমি বললে যে আমি একেবারে সঠিকভাবে কাজ করেছি। তাহলে এই যে একটা ইনস্ট্যান্ট শুটের কথা আসছে, বারবার আমরা দেখছি ড্রোন শটটা আসছে, এবং সেদিন আমাদের 2টো ক্যামেরা, ড্রোন শট সবই ছিল, মানে আমরাও ড্রোন শট দিয়েছি। ড্রোনের শটটা ছিল, আমরা ড্রোন শট দিয়েছিলাম আমাদের যখন। এবার একটা ড্রোন থাকলে তো সব জায়গায় ব্যবহার হবেই, নিশ্চয়ই ওদের ক্ষেত্রে ব্যবহার হয়েছিল, এটুকু আমি বলতে পারি। তো আমি প্রেজেন্ট ছিলাম না, তাই ওই পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল আমি বলতে পারবো না। তো আমাদের কাছে 2টো ক্যামেরা, ড্রোন, সবাই আমরা এটাতেই শট দিয়েছিলাম। আর রাজনাদি ধারাবাহিকের ক্ষেত্রে কি একেবারে প্রিকশন নিয়ে শুটিং করা হয়? সেই ক্ষেত্রে আমরা যে বারবার প্রশ্নগুলো শুনছি যে একেবারে তাহলে তো তুমি আমাদের কোন স্টুডিওতে গিয়ে তো দেখবে 4টে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, থাকে থাকে কি 4জন ডক্টর দাঁড়িয়ে আছে, থাকে কি না? না। এই তো হবে নতুন করে আর্টিস্ট ফোরাম যেটা করছেন, সাধুবাদ জানাই। আজকে রাহুলদা চলে যাওয়ার পরে এই এতগুলো ঘটনা, এতগুলো কাজ তৈরি হচ্ছে, যাই হোক হচ্ছে। কিন্তু রাহুলদার মৃত্যুটা দরকার ছিল না এটা, মানে আমরা এখনো অবধি বুঝতে পারছি না ওই মানুষটা কেন চলে গেল, লাস্ট কিভাবে গেল। কথা হয়েছিল আর দুপুর 3টের আগে যখন ওই বিচে বসে আছি, সামনে সুবর্ণরেখা নদী, তার আগেই আমরা যা পাঠ করার করেছি, আমাদের কোনো নদী ডিঙোতে হয়নি, নৌকা করে যেতে হয়নি, অন্তত আমরা প্রেজেন্ট থাকাকালীন। তখন আমাকে উনি বলেছিলেন যে যাক নিশ্চিন্ত, কাল চলে যাচ্ছ, আজ চলে যাচ্ছ, মেয়ের সঙ্গে দেখা হবে। একটা আড্ডা চলছিল মোটামুটি 2 দিন ধরেই আড্ডা চলেছে। এবং আগের দিন রাতেও উনি বলেছিলেন ডার্লিং কি খাবে রাতে, না দাদা আমি তো স্টু বলে দিয়েছি, মানে যেমন হয় আর কি কথাবার্তা। তাহলে তুমি খাবে না খিচুড়ি, আমরা খিচুড়ি অর্ডার করছি। না দাদা আজকে রাতে আর খিচুড়ি খাবো না, মানে ওর খুব পছন্দের খিচুড়ি, সেটাও কিন্তু আগের দিন খেয়ে গেছে। মানে এটা এখন মিলে যাচ্ছে কথা। কিন্তু যদি বলো যে প্রিকশন, আমরা কোনোদিনও কোনো আর্টিস্ট, যদি রাহুল আজকে প্রেজেন্ট থাকতেন উনিও বলতেন একই কথা যে দূর ছাড় না, ও হয়ে গেছে, এরকম একটা কিছু বলতেন মানুষটা। ওই মানুষটা তো মানুষকে খুব ভালোবাসতে পারেন, আর ওনার যা নলেজ, ওনার যা কি বলবো, মানে এটা খুব বড় লস আমাদের প্রত্যেকের কাছে, ইন্ডাস্ট্রির কাছে, মানুষ হিসেবেও বড় লস ওর মতো মানুষকে হারানো। সত্যিই বলছি তিথি, যেটা জানি না সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমিও চাই সত্যি জানতে, সত্যিটা উঠে আসুক, তদন্তর মতো হোক। তো তার আগে এই যে একে অপরকে এবং কারা করছে, সবাইকে আমি বলছি না, কিছু কিছু মানুষ হাঁটছেন, ক্লেদাক্ত করছেন, তারা কারা? তারা নিজেরাই তো ভরা, মানে তারা নিজেরা এত নোংরাতে ভরা, তারা আবার অন্যের বিচার করে কি করে? তো ওইটা বড় পীড়া দিচ্ছে। তো একটু সময় নিতে পারতেন সবাই। আমরা দেখেছিলাম যে তুমি রাহুলদার সেই মৃত্যুর দিন রাত্রেও তার বাড়ি যাওনি, এবং তুমি ভেঙে পড়েছিলে শারীরিকভাবে, মানসিকভাবে। খুব স্বাভাবিক এই ঘটনাগুলো, কারণ একসঙ্গে যেভাবে শুটিং করা, আড্ডা, খিচুড়ি স্টু, এই কথাগুলো বললে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে। তারপরেও গিয়ে কাটা ছেঁড়াছিঁড়ি হচ্ছে, এবং যারা ওই মানুষটাকে সহ্য অবধি করতে পারতো না, আমরা তাদেরকেও দেখেছি সেই বাড়িতে রাতে গিয়ে কাঁদতে। এবং কিছু কিছু মানুষ তো নাকি আবার পোস্ট ডিলিট করে দিয়েছে, মানে তাকে নিয়ে কিছু কিছু মানুষ নাকি এমন বাজে বাজে কথা লিখেছিল, এই প্রসঙ্গে তারা যখন উদ্গ্রীব হয়ে পথে নেমেছেন তখন আগের পোস্ট নাকি তারা ডিলিট করে দিয়েছে। তাকে নিয়ে যে নোংরা কথাগুলো লিখেছিল কিছুদিন আগে, সেগুলো নাকি তারা ডিলিট করে দিয়েছে। তাদেরকে ডাকুন না, বলুন না, আর তাদের পাশে যাব কেন? আমাদের ইন্ডাস্ট্রিটা কি এরকমই, যখন যার স্বার্থ, যখন যার প্রয়োজন তখন তাকে ইউজ করে পরবর্তী সময় ভুলে যাওয়া, আবার কাদা ছেঁড়াছিড়ি, আবার গিয়ে বন্ধুত্ব তো চিরাচুরি তো হয়েই আসছে। কিন্তু আমার নিজের জায়গা থেকে আমি বলতে পারি, আমি এসবের মধ্যে থাকি না, ভালো লাগে না, তাই আমি সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ নই।
আমার আজকে হাসি পেলো, আমার আজকে কান্না পেলো, আরো কিছু কথা বলতে পারতাম। আমি খুব এই জায়গাতে মানে যখন বলি আমি একদম ওভাবেই কথা বলি। কয়েকদিন ধরে আমার সহকর্মীরা আমাকে এইভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আজকে আমার অনেকটা হালকা লাগছে যে এইটুকু বলতে পেরেছি বলে। তো আমি এসবের মধ্যে থাকি না খুব একটা, তো আমার কিছু আর ভাবছি না। আমার খুব আমি খুব ইমোশনাল, তো আমার মনে হয় এ বাবা এটাও বললো, কি করে বললো, আমি ভয় পেয়ে যাই, খারাপ লাগে, পীড়া দেয়। কিন্তু তো দেখছি কারা বলে, বলুক, আমি আমার কাজ করব। কর্মফলে বিশ্বাস করি আমি। মাথার ওপরে ঈশ্বর থাকুন, ইউনিভার্স থাকুন, কিছু তো আছেন। যদি আমি কোনো অন্যায় করি, যেদিনকে আমি নিজের সঙ্গে কথা বলতে পারবো না, আয়না দাঁড়িয়ে নিজের মুখোমুখি হতে পারবো না, সেদিন আমি জানবো আমি অন্যায় করছি। ঠিক। সেই পীড়া আমাকে দিচ্ছিল বলেই আমি কিন্তু কালকে ওই জানাই সবাইকে যে এইটুকু আমার বক্তব্য। কেন যায়নি আপনাদেরকে আমি জানাবো না। আমার পীড়া আপনার পীড়া এক নয়। আমি কিভাবে শোকতাপ পালন করব, আপনি কিভাবে শোকতাপ পালন করবেন, সেটা দুজন মানুষ ডিফারেন্ট। বুঝতে হবে আপনাদেরকে এটা। ওই মোমেন্টে হতেই পারে যে দীর্ঘদিন ধরে আপনি তার সহযোগী, সহযোদ্ধা, রোজ ফোনে কথা হয়, তো ওই 3 দিন আপনি সঙ্গে ছিলেন না। ওই 3 দিন বা 4 দিন আপনারা কেউ তার সঙ্গে সময়টা কাটাননি। ওই মুহূর্তগুলো যেভাবে আমাদের পীড়া দিয়েছিল, তাই আমরা কথা বলতে পারিনি। সেই ট্রমাটাকে তাকে ভুলতে হবে। ঘুমের ঘরে বারবার বলে যাচ্ছি মা ফোন বন্ধ করো, টিভি বন্ধ করো, কেন বলছি? মানে ট্রমা হচ্ছে তাই। আমি এত কৈফিয়ত আমি দিতে চাই না তিথি, বিশ্বাস করো। আমার যেটুকু বলার ছিল আমি বলেছি। আমি এখনো বলছি সঠিক তদন্ত হোক, কিন্তু তার আগে আপনারা দয়া করে এইভাবে ক্লেদাক্ত করবেন না একে অপরকে। প্রিয়াঙ্কার সঙ্গে শেষ কথা হয়েছে তোমার, তুমি কোন না, আমার ওর সঙ্গে একদমই পরিচয় নেই। আমি কোনোদিন ওর সঙ্গে কাজ করিনি। ওর প্রতি আমার ভালোবাসা, সহানুভূতি, এই কথাগুলো বলে আমি ওকেও ছোট করতে চাই না, বিপর্যস্ত করতে চাই না। ও নিশ্চয়ই নিজেকে সামলাচ্ছে। সহজকে এতদিন ধরেও আগলেছে, আগামী দিনও আগলাবে। মা তো, আমিও তো মা। সন্তানকে তো বড় করতেই হবে। প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনোভাবেই যোগাযোগ নেই, কখনোই ছিল না। কিন্তু সহমর্মিতা তো সবসময় থাকবে। ওর ভালো হোক, ও ভালো থাকুক, সহজকে ভালো করে মানুষ করুক, নিজেকে শান্ত রাখুক। আমার কিছু বলার নেই তিথি, আমি কি বলবো বলো। আমরা আজকের কথা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।